মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানেই মেঘ করেছি। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানেই মেঘ করেছি। দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানেই মেঘ করেছি। দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানেই মেঘ করেছি। ঘরাব ছায়া, ঘরাব ছায়া, ঘরাব ছায়ার ভিজে ভিজে হাওয়ায় মাখা। মাথার উপরে মিছি মিছি ঘুরেছে পাখা। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানে মেঘ করেছি। সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান। সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান। রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। শান্ত নদীটি পটে আঁকা, শান্ত নদীটি পটে আঁকা। সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান। রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। তার সুরটা, তার সুরটা, তার সুরটা চেনা চেনা বলে ছোঁয়াচ লাগে। কলকাতাতে সন্ধে হবার একটু আগে। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানে মেঘ করেছে। দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা, বিকেল মানে মেঘ করেছি। গান অন্তহীন এই অনুষ্ঠান, এই নতুন গানের অনুষ্ঠানের প্রথম পর্ব, আপনাদের সকলকে স্বাগত। আর এই প্রথম পর্বে আমাদের অতিথি যিনি, আমাদের প্রণম্য, যার সামনে আমরা স্তব্ধ থাকি, শ্রোতা থাকতে পারলে আমাদের সব থেকে ভালো লাগে, আর কেউ নন, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধার কবির সুমন। সুমনদা যে গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করলেন, শুনতে শুনতে ভেতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কথাটা আমি সুমনদার সঙ্গেই ভাগাভাগি করে দিতে চাই। গ্রামোফোন রেকর্ডে আধুনিক বাংলা গান এতাবৎ, মানে গ্রামোফোন রেকর্ডের পর, তারপর আমরা ফরম্যাট নানা রকমের হয়তো বদল হতে গেছে, কিন্তু এটা কি প্রথম ঘটলো যে এক সময় দাঁড়িয়ে একজন মানুষ একটা গান তৈরি করলেন, আপনি একটা গান তৈরি করলেন, সৃষ্টি করলেন, তার মধ্যে অমর হয়ে থাকা আরেকটি গানের একটি কলি, একটু অংশবিশেষ অব্যর্থভাবে এসে গেল। এই প্রয়োগের ভাবনাটা কীরকম ছিল আপনার? আপনি কি কনসিয়াসলি ভেবেছিলেন জিনিসটা, নাকি আপনার নিজের অজান্তে এসে গেছে? খুব সচেতন না। দেখো, তুমি তো নিজে এত ভালো সঙ্গীত শিল্পী, নিজে সুরও করো, আর খুব ভালো শ্রোতা তুমি। আমার মনে হয় আমাদের দুজন যে এইখানে বসেছি, ঠিক লোক দুটো বসেছে, কারণ দুজনেই খুব ভালো শ্রোতা আর মনে রাখে দুজনেই। এখন দেখো,
সঙ্গীত একটা খুব ডিপ সাইকোলজিক্যাল প্রক্রিয়া, তো মনের ভেতরে কোথার থেকে যে কি গজাচ্ছে বোঝা মুশকিল। এবারে সলিল চৌধুরী যেমন বলতেন, সোয়ান রে ও সোয়ান, আমায় তুই প্রথম দুটো লাইন দিয়ে তারপর ম্যাজিক কাকে বলে দেখিয়ে দেবো। প্রথম দুটো লাইনই তো পাচ্ছি না। সত্যজিৎ রায় একবার একটা জায়গায় লিখেছিলেন, এতদিন হয়ে গেল ছবি করার চেষ্টা করছি, এখনো ক্যামেরাটা কোথায় বসাবো ভেবে পাই না। এই তেমনি আমাদের মনের ক্যামেরা, আমাদের প্রাণের ক্যামেরাটা সঙ্গীতে কোথায় আমরা বসাবো, কি দেখব, কোন শটটা প্রথম হবে, এই করতে এই ভাবনাই তো খানিকটা আমাদের খুব রিলেটেড ভাবনা। কিন্তু এবারে এই গানটা ওই সরগরম কিন্তু চলেছে, হ্যাঁ, একটু একটু মন খারাপ করা একটা পরিবেশেই গানটা জন্ম নেয়। কি আশ্চর্য যেন, এই যে সরগরম কিন্তু বাইরের রাস্তা পানের দোকান, আমার মনে না ঢাকুরিয়ার মোড়টা এসেছিল। আচ্ছা, ওইখানে উজ্জ্বল, তখন, এখন তো অনেক দোকান, সেই সময় এত দোকান ছিল না, পানের দোকান ছিল, খুব ঝলমলে আলো জ্বলতো। কলকাতা তো আমার প্রথম প্রেম এবং শেষ প্রেম, কাজে সবসময়তেই কলকাতা কলকাতা কলকাতা, এইটা কিন্তু মাথায় একটা ধ্রুবপদের মতো কাজ করে যাচ্ছে। এবং এই যে হঠাৎ রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, মনে রাখতে হবে তখনও কিন্তু রেডিওতে গান বাজে। এখন যেমন আর মানে রেডিওতে আর পানের দোকানে কোনো রেডিওই নেই, এর মধ্যে একটা কালচার, একটা ইতিহাস যেন নিজের থেকে ধরছে, আমি সচেতনভাবে ধরিনি। অর্থাৎ একটা সময় ছিল যখন পানের দোকানের সামনে মানুষ দাঁড়াতো, আমরাই দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি ছেলেবেলায়, একটা গান ভেসে আসছে। কাজে এটা তো আমার দেশের, আমার সংস্কৃতির ইতিহাসের একটা অঙ্গ। আজ আমরা অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু ওই সময় যে ওই সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, এইবারে রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, আমি কিন্তু আগে কথা লিখি সচরাচর, ওইখানে আমি সুরটা করিনি, সুর করেছি কলকাতায় ফিরে এসে। রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, তারপর যে শান্তনদী হবে এটা আমি কিন্তু তখন ভাবিনি। এবারে বাড়ি ফিরে এসে যখন আমি গানটার সাথে সুর দিচ্ছি তখন, এবং আমি 1987 সালে জার্মানিতে দ্বিতীয় দফায় গিয়ে, আমি 86 সালে গিয়ে সঙ্গে সঙ্গে গিটার শিখতে, ক্লাসিক্যাল গিটার শিখতে ভর্তি হয়ে যাই। 37 বছর বয়সে কেউ সচরাচর গিটার বাজাতে শেখে না, তা আমিও শিখিনি, আমি কোনো রকমে এটা ঠেকা দিই। ফলে ওই সময়তে যখন গান তৈরি করছি, তার আগে কিন্তু ছিল আমার কিবোর্ড, অর্থাৎ হারমোনিয়াম পর্যায়ে। এরপর কিন্তু 87 থেকে কিন্তু আমি এবারে আমার গিটারে সুর করাটার সময়, গিটারে সুর মানে গিটারটা বাজাচ্ছি এই পর্যন্ত, মানে তাল, ছন্দ আর সুর একসঙ্গে দেয়। হারমোনিয়ামে সত্যি বলতে আমার প্রাণপ্রিয় যন্ত্র, কিন্তু একটু ভ্যাক্য হয়ে যায় ওই রিদমটা করতে গেলে, গিটারে সেটা হয় না। দোতারা যদি সম্ভবত, কিন্তু দোতারায় কর্ডস বাজে না। এই এনিওয়ে, সুর করতে গিয়ে হঠাৎ মনে হলো, আরে সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। এবারে মন চাইছে কি করতে হবে, এক হচ্ছে এবারে আমায় ওই ইডিয়ামটাকে শেষ করতে হবে, করে তার সুরটা এইখানে ঢুকতে হবে। এইখানে কেন জানি মনে হলো যে ব্যাকগ্রাউন্ডে শান্ত নদীটি পট, এরকম গান, এরকম আধুনিক গান পৃথিবীর কোনো জাতি তৈরি করেনি। সমস্যা হলো বাঙালি এটা জানে না, কিন্তু বাঙালি জানলো না কোনোদিন এবং জানতে চায়ও না যে সে কত আধুনিক সঙ্গীতে। এই জায়গাটা আমার গর্ব। আমার যদি এই জীবনে কোনো গর্ব থাকে যে আমি এমন একটা পরিবেশে জন্মাতে পেরেছি যেখানে আমি আধুনিক গান শুনেছি। আমি কিসে বিশ্বাস করি বা না করি, সঙ্গীত। ফলে এই যে গানটা, ধরো ছোট্টবেলা থেকে যে রেডিওতে শুনছি, কটকে জন্মানো একটা ছেলে 5-5.5 বছর বয়সে কলকাতায় এসে প্রথম রেডিওতে আধুনিক গান শুনছি। কিন্তু ভেবে দেখো, 49 সালে আমি জন্মেছি, তার আগে আমি জানতাম না। তাতে শুনছি শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, এবং শুধু তো এটা না, এই যে আমি কোনোদিন গান শুনিনি শ্রীকান্ত, আমার মনে হয় তুমিও না, আমি গান বাজনা শুনেছি, আমিও, তাই না? যেমন হচ্ছে উড়ছিল ঘুড়ির আগে যে মিউজিকটা, ওটা আমি মৃত্যুর মুহূর্তেও মনে করব। সেটা হচ্ছে
উড়েছিল ঘুড়ি, মনে আছে? হ্যাঁ, কনসার্ট বাজছে, অতগুলো যন্ত্র একসঙ্গে বাজছে, ওটা যে কনসার্ট বলে জানতাম না। কিন্তু ওই যে মন খারাপ, মন কেমন করা দুপুরগুলো, ওই যে ছোটবেলায় বাড়ি থেকে বেরোতে পারছি না, কিচ্ছু না, আটকে রেখেছে ঘরে, জানলা দিয়ে দেখছি উজ্জ্বল আকাশ, বাংলার আকাশটা, এরকম আকাশও তো নেই পৃথিবীতে। এবং এই যে দেখছি উড়ছিল ঘুড়ি, গাছাটে গিয়ে ঘুড়ি চিনি না, কিন্তু আমি উড়ছি, সুরটা আমাকে উড়িয়ে নিচ্ছে, কথাটা কিন্তু না, কারণ তখনও ব্যাপারটা বুঝিনি, আরও সময় লেগেছে। কিন্তু শান্ত নদীটি এটা যেন বয়ে চলেছে। আমি তোমার একটা কথা বলি, হ্যাঁ, আমি আমেরিকাতে কিছুকাল কাটিয়েছি, চাকরি করতাম, তা একবার গান গেয়ে ফিরছি কোথা থেকে যেন, ফ্লোরিডা থেকে বস্টন আসছি গ্রেহাউন্ড বাসে, এবং চললো, টেক্সাস ছাড়ার পরেই দেখছি আমাদের ডান দিকে একটা নদী আমাদের সঙ্গী, নদীটা চলেছে, দেখছি খানখান পরে মনে হলো নদীটার নাম কি, কাকে জিজ্ঞেস করবো, একটু বাড়াবাড়ি হয়ে যায়, কাকে একা চলেছি, হঠাৎ দেখি এটা এত বড় একটা ফলক, ফলকে লেখা দ্য রিভার সরো, এই নদীটার নাম দুঃখ। আমার স্বপ্ন দেখি আমাদের দেশেও কেউ একটা নদীর নাম এরম ডাকবে দুঃখ। ইনফ্যাক্ট সব নদীর নামই বোধহয় দুঃখ, পৃথিবীর সব নদী বোধহয় দুঃখকে বয়ে চলে, মানুষের সুখের চেয়ে দুঃখকে। এবং এই শান্ত, এই যে মুহূর্তে আমি দেখলাম, এটা কিন্তু আমি দেখেছি অনেক বুড়ো বয়সে, সঙ্গে সঙ্গে ওই শান্ত নদীটি গানটার সঙ্গে না কোথায় যেন একটা 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 মেল বন্ধন হয়ে গেল। তা আজ আমি ওই রিভার সরো দেখছি, আর আমার মাথায় যত রাজ্যের নদীর গান, এমনকি নদী চলে যাবে জানি নদী টানে, আমি তবু একা রব, চিরব পথ পানে নদী, কত রকম গান। এটা মৃণাল চক্রবর্তীর গেয়ে গেছেন আহারে, প্রশান্ত চৌধুরীর সুর ছিল, তাই না? এবং এত শেষের কবিতা সঞ্চারিতা ছিল। এবং এই যে আমার জীবনের দেখো কতটা দখল করে রেখেছে, যে এই মুহূর্তে কই আমার সঙ্গীত গুরু আমার বাবা কালীপদ দাস, নিহারবিন্দু সেন, সতীনাথ মুখোপাধ্যায় আমার আর এক সঙ্গীত গুরু, কারোর কথা তো মনে আসছে না, মনে আসছে গানের কথা। অর্থাৎ যত বুড়ো হচ্ছি, মৃত্যুর দিকে যত এগোচ্ছি, তত স্মৃতি ভর্তি ভর্তি, মানে ওই সোনার তরীর মতো, মানে কাঁটা ধান, সেই অসামান্য ফসল বয়ে নিয়ে চলেছে স্মৃতির তরণী, এবং সেই নৌকো ভর্তি শুধু গান। এবং আমার মনে হয় যে এই যে আপনি এক্ষুনি আপনার ঠিক যে মনের অবস্থাটার কথা এক্ষুনি বললেন এই গানটার প্রসঙ্গে, কখনো কখনো ওই ঠিক একই রকম আপনার মানসিক অবস্থার প্রতিফলন অন্য গানের মতো দেখেছি আমরা। যেমন বয়স আমার মুখের রেখায়, আপনি তারই ফাঁকে কোথায় যেন একবার অখিল বন্ধু ঘোষের গলা, মানে আজকে সকালবেলাতে আমি একটা অখিল বন্ধু ঘোষের গান শুনছিলাম, যেটা আমি আগে কোনো দিন শুনিনি, ওটা শুনতে শুনতে আপনার গানটার কথা মনে পড়লো আমার। যে তারপর আরেকটা গান, আপনার গানের একটা লেখা পড়লাম, ওই গানটার সুরটা আমি জানি না, আপনার কাছে শুনতে হবে গানটা, কোনো দিন সুযোগ পেলে শুনবো, যেখানে আপনি রবীন চট্টোপাধ্যায় এবং বোধ হয় অনুপম ঘটকের কথা গানের ওপেনিং লাইনেই বলা আছে তাদের কথা। ওটা শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন, গ্রামোফোন রেকর্ড করে। এটা যে আমার স্মৃতিতে অনুপম আর রবীন চট্টোপাধ্যায় আরম্ভই হচ্ছে, মানে এটা সন্ধ্যাদি গাইছিলেন বলে ওর জন্য তৈরি করেছিলাম। তা আজকে কেউ ভাবতেও পারবেন না যে একটা অনুপম ঘটক, একটা রবীন চট্টোপাধ্যায় কে ঈশ্বরের চেয়ে বড়, একজন নচিকেতা ঘোষ ঈশ্বরের চেয়ে বড়, একজন হিমাংশু দত্ত ঈশ্বরের চেয়ে বড়, একজন শচীন্দ্র বর্মন সুরকার এবং গায়ক ঈশ্বরের চেয়ে বড়, কার কথা, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ ঈশ্বরের চেয়ে বড়, অলোকনাথ দে। হ্যাঁ, অলোকনাথ দেনের কথা আপনি এক্ষুনি আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের কথা বললেন, খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনি একটু আগেই আমাদের এই আলাপচারিতা শুরু হওয়ার আগেই আপনি ছুঁয়ে গেছিলেন, যে এই যেরকমভাবে আপনার গানের মধ্যে এসে গেল শান্ত নদীটির কথা, পরেশ ধর কথা এবং সুর ছিল, ঠিক একই রকমভাবে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষকে আমরা সবাই জানি যে
তবলাবাদনের ক্ষেত্রে কুলগুরু তিনি, গানের সুরের ক্ষেত্রে কত বান্দিশ তৈরি করেছেন, কত কত রাগে, কিন্তু একই সঙ্গে নানা ধরনের নিরীক্ষামূলক কাজ করেছেন, আধুনিক কাজ। যেমন ঠিক সেই প্রসঙ্গে আপনি বললেন যে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ সুকুমার রায়ের কবিতায় সুরারোপ করছেন। এইটাই আমরা যখন আধুনিকতার তর্ক করি, এবং এই একটা জায়গাতেই শ্রীকান্ত বলি, ইদানিং দেখতে পাচ্ছি, আমার কিছু বলার নেই, আমি জাজমেন্টাল নই, লোকে হাততালি দিয়ে বা বগল বাজিয়েও গান কিন্তু গিটারটা খুব চলছে। মানে আমি সত্যি কথা বলতে আমি বসলাম ওই জন্য গিটারটা নিয়ে, কেন কবি সুমন বলতে একটা গিটারের ছবি মাথায় আসে, কিন্তু এটা বিশ্বাস করো আধুনিকতার প্রতিনিধি গিটার নয়, কোনো যন্ত্রই আধুনিকতার প্রতিনিধি না। যেমন কলম কি আধুনিকতার প্রতিনিধি? ভারতচন্দ্র রায় গুণাকর লিখেছিলেন, প্রসবের ভয় তবু প্রতিসঙ্গ করে। এরকম একটি আধুনিক লাইন উনি কলম দিয়ে লেখেননি, কিন্তু কলম তখনও ছিল না, উনি খাগের কলম দিয়ে লিখেছেন মোস্ট প্রবাবলি, পালক টালক অথবা পালকহীন। ছোটবেলায় হয়তো তুমিও, তোমার বাবাও তোমার হাতের লেখা প্র্যাকটিস, আমার বাবা করিয়েছিলেন খাগের কলম, দশকর্মা ভাণ্ডার থেকে খাগ কিনে, এবং বড়ির কালি জলে ফেলে। তা এরকম আধুনিক লাইন, বা tomorrow and tomorrow creeps in this petty pace from day to the last syllable of recorded time. All our yesterdays are lighted fools, the way to dusty death, out brief candle. যিনি লিখছেন উইলিয়াম শেক্সপিয়ার ফাউন্টেন পেন কাকে বলে জানতেন না, টাইপরাইটার কাকে বলে জানতেন না, ওয়ার্ড পারফেক্ট কাকে বলে জানতেন না, সফটওয়্যার কাকে বলে জানতেন না, পার্কার কাকে বলে জানতেন না। তা অথচ তিনি লিখছেন, অর্থাৎ যন্ত্রর ওপরে মানসিকতা নির্ভর করছে না, তা কিন্তু করছে না। শুনেছি ঋত্বিক ঘটক, আমাকে মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন, শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়, যে জানেন সুমন, ঋত্বিকবাবু ক্যাসেট থেকে সিঙ্ক করিয়ে দিতে পারতেন, মানে ওর টেপও লাগতো না। আর সময় ওই তখন মেশানো হয়, উনি এমন হয়েছে যে কোথাও উনি ক্যাসেটই আছে, উনি সেটাই উনি ঠিক জানতেন কোন কতটা আন্দাজ। এখন এই যে আন্দাজ মহামতি ঋত্বিক ঘটকের, তো এটার সঙ্গে কিন্তু মেশিনের সম্পর্ক দেখো কতটা কমে গেল। কাজেই এই যে গিটারটা, আমি দেখো আমার আগেও কি লোকে গিটার বাজিয়ে গায়নি, গিয়েছে, প্রফেশনালি কিন্তু এইভাবে আসেননি এবং ক্যারিয়ার করেননি। এটাকে ছোট্ট একটা বিরতি নেব, কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি গান অন্তহীনের পরের অংশে। বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আমরা কথা বলছি সুমনদার সঙ্গে, অনেক গানের প্রসঙ্গ আনছেন সুমনদা অনেকভাবে। আমরা একটু আগে অনুপম ঘটকের সৃষ্টি করা একটি গানের প্রসঙ্গে ছিলাম, এবং সুমনদা বোঝাচ্ছিলেন যে কিভাবে গানের ভেতরে ব্লুজ নোটের ব্যবহার করেছেন। সেই সময় আমরা সময়টা যেন একটু ভাবি, কিন্তু ওইটাকে যদি আরেকটু এলুসিডেট করেন। হ্যাঁ, মানে আমি বলছি যে আধুনিকতার প্রসঙ্গে এই কথাগুলো উঠছে, তো কাজেই নানান সারা পৃথিবীর গান আমরা কিন্তু রপ্ত করেছি। ইউরোপ, রবীন্দ্রনাথ ঠাকুর দিলীপ কুমার রায়কে কথোপকথনে বলেছিলেন যে ইউরোপ 200 বছরের উপর আমাদের প্রতিবেশী, আমরা পাথর না বর্বর যে তার উপহারের ডালি ফিরাইয়া দিব। এবারে যেটা বলেছেন সে ভয়ঙ্কর, যে মন গ্রহণ করিতে জানে না সে দানও করিতে জানে না। কাজে আমি যে বলছিলাম না যে বাঙালি হিসেবে আমার গর্ব হয় এইখানটায়, যে আধুনিক বাংলা গানে সত্যি আমরা দেখেছি সারা ভারতও তা পারেনি, উপমহাদেশ পারেনি, সারা পৃথিবী পারেনি। এই যে বৈচিত্র্যটা আমরা দু হাত ভরে নিয়েছি এবং দিয়েছি, এবং এই যে ব্লুজের যে জায়গাটা, অ্যাকচুয়ালি যোগ রাগটা যদি ধরা যায়, দুটো গান্ধার লাগছে, কেবল ব্লুজে অ্যাডেড হচ্ছে ধা সা এইটা। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে আমাদের যোগ রাগটা, এটা কিন্তু একটা অদ্ভুত নিখিল ডাইমেনশন নিয়ে যাচ্ছে। এবং অনুপম ঘটক ব্লুজ করে মানে ভীষণ ব্লুজের মাহাত্ম্য বাড়িয়েছেন, পয়েন্ট সেটা না। পয়েন্টটা হলো যে আধুনিকতার কোনো ক্লেম
যেন আমি সৃষ্টি করেছি বা তুমি বা আমার পিতামহ বা প্রপিতামহ, তা কিন্তু না, অনেক দিন ধরেই এর চর্চা হচ্ছে। আমরা যখন এইভাবে যদি দেখি, এর মধ্যে একটা কোমল নি ব্যবহার হচ্ছে, এবং কোমল নি আমাদের বাংলা গান শুধু না, উপমহাদেশের গানের সা নি ধা পা রে নি সা রে গা মা গা রে নি ধা, এই যে কোমল নিটা আমাদের লক্ষণ, বাঙালির লক্ষণ, বাঙালির পল্লীগীতি ভর্তি। সলিল চৌধুরীর যত প্রেম জানবে এই কোমল নীর সঙ্গে, এবং খামাজ রাগটা ইনফ্যাক্ট আপনি ব্লুজের কথা বললেন, আমার এখনই একটা মনে পড়ছে, ঠিক ওইভাবে ডিরেক্টলি না হলে লতাজির একটা গান ছিল, সলিল চৌধুরীর গান, ওই যে যদি বারণ করো তবে যাব না, এটার যে ইন্টারলিউডটা, ওটা তো উনি বেথোভেন থেকে আরম্ভ করে সব মেশাচ্ছেন। একদম ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, শুধু গানেই যদি আমরা তাকাই, কোমল নি এবং কোমল দরকার হলে কোমল গান ধার থেকে নিয়ে, ধরো একটা গান কেউ কেউ শুনেছি জানে, সেই গানটা এরভাবে শুরু, প্রথমত আমি তোমাকে চাই, কেউ কেউ শুনেছি জানে, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, অলরেডি একটা অদ্ভুত নোট লাগলো, শেষ পর্যন্ত তোমাকে চাই, ইত্যাদি। এবার ধরো গানটা চলছে, কবেকার কলকাতা শহরের পথে, পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা। এবারে প্রথম আমি যেটা বলবো, এই যে তোমাকে চাই, এটা কীর্তন যদি না হতো, সম্ভব না। কীর্তন এবং রামপ্রসাদ ছাড়া আধুনিক বাংলা গান সম্ভব না। এইখানটায় তোমায় বলি শ্রীকান্ত, এবারে চলেছে গানটা, হাসিরাগ অভিমান ঝগড়া পোষে, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। এবারে আমার মাথায় করছে, একটা হঠাৎই তোমাকে চাই, এটা আসছে কোত্থেকে? ঠিক এরকমই এক সাক্ষাৎকার অঞ্জনকে দিতে গিয়ে আমার মাথায় হঠাৎ খেলে গেল বুড়ো বয়সে, হরিবল 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 হরিবল, ওই যে হ্যাঁ, ওই হরিধ্বনির সুরটা, তোমাকে চাই, এটা এনে ফেলছি আমি, কিন্তু কনসিয়াসলি করছি না, মানে আমি হরির নাম করার জন্য এটা করছি না। হ্যাঁ, ওসব প্রসঙ্গ নেই, যে আছে আমার ভেতরের যে সুরটা। এই যে আপনি কীর্তনের কথা বললেন, ওই সলিল চৌধুরীর হেঁটে আসা এর ভেতরে 84 বাঁশি মুখরি, সারাক্ষণ কীর্তন, কীর্তন ছাড়া আমার গান নেই, আমার গান এক্সিস্ট করে না কীর্তন ছাড়া, এবং রামপ্রসাদ ছাড়া, মানে সারাক্ষণ আমি ওর মধ্যে রয়েছি। যেমন সলিল চৌধুরী কীর্তন ছাড়া নেই, উনি কোথাও না কোথাও কীর্তন শুনছেন। হেমন্ত মুখোপাধ্যায়, বাবা তুমি কখন যে এসে চলে গেছো আমি জানতে পারিনি, কীর্তন। এবার দেখো, প্রতিদিন সূর্য ওঠে, আমার সুর, তোমায় দেখবে বলে, এ আমার আগুন তুমি আবার ওঠো চলে, তোমার ওই আদিম ঝালার কিছুই কি নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি। ফলাফলি কীর্তন থেকে নেয়া, তাই না? একদমই ওই তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি। এই জায়গাটা যদি না থাকতো, আমি নিজে অন্তত এইটুকু টের পেতাম যে আমার যদি না থাকতো ওই সুকান্ত ভট্টাচার্যর কথায়, পিতৃপুরুষ অনুপস্থিত রক্তে, এটা একটা ট্র্যাডিশন, একটা নদী, গান একটা নদী, তো আমরা বয়ে চলেছি। একদমই একদমই। আপনি এই কথাটা বলেও ছিলেন যে এই গান একটা নদীর মতো, এ মাক নিচ্ছে সে বাক নিচ্ছে। আর এই যাদের কথা আপনি বললেন, যে সমস্ত নামের উচ্চারণ করলেন, আমরাও করেছি,
সেগুলো এক একটা ঘাটের মতো। ঠিক তাই। আপনি কোথাও একটা কোনো সাক্ষাৎকার বা কোনো একটা প্রবন্ধে লিখেছিলেন কথাটা, আমারও তাই মনে হয়। এবং অনেক দিন পরে হয়তো বাংলা গান সেরকম একটা ঘাটের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যে ঘাটের নাম কবির সুমন। আমার তো অন্তত তাই মনে হয় যে আমরা অনেকদিন পরে একটা বাঁক দেখলাম, যে আমাদের ভেতরে হয়তো এই শব্দগুলো এভাবে বলতে মানে কেউ লিখে দেখায়নি, বলে দেখায়নি, শুনিয়ে দেখায়নি, কিন্তু সুমন এক একটা কথার উচ্চারণ এমনভাবে করেছেন যে আমাদের মনে হচ্ছে যে আরে এটা কি সম্ভব, এভাবে তো ভাবিনি কখনো। আপনি নিজে হয়তো সে ব্যাপারটা কখনো আমাদের ওপরে তার যে কী প্রভাব পড়েছে সেটা আপনি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না হয়তো, কিন্তু ওই রকম যেমন ওই আপনারই কম্পোজ করা গান ছোট্ট করে একটু গাইতে গাইতে একটু বিরতিতে যাব। বড় না যে হাল, এখানে একটা শব্দ ব্যবহার করেছেন আপনি, বড় না যে হাল আকাশটা, বড় না যে হাল আকাশটা, এই রঙগুলো নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না, বড় না যে হাল আকাশটা, বড় বেসামাল আজ পড়ে আসা আলোর অবস্থা। এই অবস্থা শব্দটা যেন তোমার দু চোখ ছেড়ে কিছুতে যেতে পারছে না, বড় পিপাসা দিগন্তে, বড় পিপাসা দিগন্তে, যেন তোমার ঠোঁটের ছোঁয়া ছাড়া তার তৃষা মিটবে না, বড় না যে হাল আকাশটা। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর কুড়নো জঞ্জাল, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। এই যে গিটারের কথাটা উঠেছিল, তার এই যে ছন্দটা শুরু করলাম, খুব সহজ, যে কোনো বাচ্চা ছেলে পারবে। তা এইটা কিন্তু এই সহজভাবে ঢুকে গেল গানটার মধ্যে, তো ছন্দ আর সুরটা নিয়ে একদম এটা হারমোনিয়ামে এটা সম্ভব না, এটা ঠিক হবে না, একটু নান্দনিকভাবে একটু খাটো হয়ে যাবে। ফলে আমি একটা একা মানুষের গান গাইব, লোকের মধ্যে চলে যাব, গান তো শুধু ঘরের না, ঘর তো বাইরেও। ফলে এই জায়গা থেকে কিন্তু আমার গিটারটাকে আনা, মানে এটার সঙ্গে আমি আধুনিকতার কোনো বিরাট একটা নজির রাখছি এটা নয়, কিন্তু ধনুরির যে নঙ্গি ঢুই ওইটা দিয়েও গান হয়, বা কিছু না করেও গান হতে পারে। সলিল চৌধুরী আমায় বলেছেন একবার, যে গান খালি গলায় গাওয়া যায় না সেটা গানই নয়। তা আমি ওকে বলেছিলাম, তাই যদি তোমরা অনেক গানই তো বলতে, গান নয় তো, করেছি কি করব, কিন্তু আসলেগুলো ভালো গান না। আমার ভালো গানগুলো দেখবি তুই খালি গলাতেও মোটের উপর গাইতে পারবি। কেউ কেউ আবার বলেন অমুক ছবি, ধরো যাক অদ্ভুত অদ্ভুত হিন্দি নাম তার, ইজাজত বা দুম এরকম একটা আওয়াজ, সেইখানে নাকি একটা বিশেষ একটা মিউজিক হয়েছিল, ওইখান থেকে নাকি আধুনিকতা শুরু। আচ্ছা, হ্যাঁ এরকম কিন্তু এটা তো সিরিয়াস আলোচনা হতে পারে না। আমার নিজের মনে হয় যে যদি আমরা এইভাবে দেখি, ধরো কথার কথা বলছি, ধরো তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। এটা রবীন্দ্রনাথের গান। 1996 সালে আমি
এই এরকম 3-4-5টি গান, রবীন্দ্রনাথের গান শুধুমাত্র একটি নাইলন স্ট্রিং গিটার বাজিয়ে গিয়ে বিশ্বভারতীর কাছে পেশ করেছিলাম। তারা কিন্তু অনুমতি দিয়েছিলেন। পৃথিবীতে প্রথম বিশ্বভারতী কর্তৃক, মিউজিক বোর্ড কর্তৃক অনুমোদিত একটা রেকর্ড বেরোয় কয়েকটা গানে যেখানে শুধু গিটার বেজেছে। এখন এইখানে প্রশ্ন হচ্ছে, এই গিটারটা না বাজিয়ে যদি শুধু খালি গলায় হতো, অসুবিধা হতো কি? শুধু যদি একটা হারমোনিয়াম, হারমোনিয়ামের ব্যাপারে একটা, আমি বলবো এক ধরনের উন্নাসিকতাও কাজ করেছে ভারতে দীর্ঘকাল, এবং তার ফলে এক প্রধানমন্ত্রীর হারমোনিয়াম বিরোধিতার কারণে দিলীপ কুমার রায়, শচীনদেব বর্মন এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায় আকাশবাণী থেকে গান প্রচার বন্ধ করে দিয়েছিলেন। এত দূরই যে হারমোনিয়াম কিন্তু আমাদের একটা প্রত্যঙ্গ, তেমনি গিটারও একটা প্রত্যঙ্গ, তেমনি দোতরাও তাই, একদমই তাই না? অর্থাৎ ধরো এই প্রাণ সখী রে ওই শুনি কদম্ব তলে বংশী বাজায় কে, এটা আব্বাসউদ্দিন সাহেব দোতরা বাজিয়ে গিয়েছিলেন, কিন্তু এটা দাবি একটা দোতরার কপি করে প্রাণ সখী রে ওই শুনি কদম্ব তালে বংশী, কিন্তু এইটা খুব সিম্পল একটা সহজ সরল জায়গা, যেটাকে বেশি গুরুত্ব না দেয়াই ভালো। অর্থাৎ ই মাইনর, সি মাইনর সেভেন্থ, সি মাইনর সেভেন্থ উইথ অ্যান অ্যাডেড 84th ইত্যাদি। এবং এইখানটা আমি একটু বলবো, অন্তত আজকের অনেকের চেয়ে এবং আমার চেয়ে এবং সম্ভবত তোমার চেয়েও বেশি আধুনিক সঙ্গীতকার সলিল চৌধুরী, উনি আমার সামনেই, এটা হয়েছিল নিউ ইয়র্কে, এক আমেরিকান জ্যাজ শিল্পী ওর সঙ্গে আলাপ করে দেওয়া হয়েছিল, আমি ওই বৈঠকটায় ছিলাম। তাতে সেই জ্যাজ শিল্পী তিনি বুঝতে চাইছেন ভারতীয় সঙ্গীতের কতগুলো দিক। আমি জানতামও না যে এইভাবে বোঝানো যায়। উনি করলেন কি, মিয়া কি টোরি রাগটা সলিলদা গুনগুন করতে লাগলেন ওই কিবোর্ডটা ডান হাতে বাজিয়ে বাজিয়ে। ছেলেটি তো মুগ্ধ হয়ে শুনছেন। অনেকক্ষণ পরে, খানিক্ষণ পরে বললেন যে আচ্ছা এইখানে তোমরা তো কর্ড খুঁজছো নিশ্চয়ই। বলে হ্যাঁ, যেটাকে তোমরা মাইনর ফিফথ উইথ অ্যান অ্যাডেড ফ্ল্যাটেড নাইনথ এরকম একটা নাম দিচ্ছ, আমরা ওটাকে মিয়াকি টোরি বলে থাকি। এই অর্থাৎ একটা তানপুরা বাজছে আর মারোয়ার একটা গাইছেন আমির খান বা তুমি বা আজকের যে খুব পারদর্শী শিল্পী, আমাদের কিন্তু আলাদা করে কর্ড বাজাতে হচ্ছে না। অর্থাৎ তানপুরাটার সঙ্গে তোমার গান, সেটাই একটা সেটা কিন্তু দুটো একাধিক মেরুর জন্ম দিচ্ছে। এবং ধরো রবীন্দ্রনাথ খুব চমৎকার বলেছেন যে স্বরসংগতি হলো যুক্তাক্ষর, সুরের যুক্তাক্ষর। তো সুরের যুক্তাক্ষর তো তৈরি হয়ে যাচ্ছে। কাজে আমাদের যে, আমি বলছি না যে গিটারের কর্ডের নাম মুখস্থ করাটা পাপ, একেবারেই না, কিন্তু এটাই হলো আধুনিকতার লক্ষণ। এটা ভাবলে খুব মুশকিল হবে। এবং খুব সত্যি বলতে কি, ধরা যাক আমরা যদি একটু পেছনের দিকে তাকাই আরো ভালো হবে। এক বিখ্যাত ইটালিয়ান সঙ্গীতকার ভেরদি, জুসেপে ভেরদি বলেছিলেন, torniamo all'antico sarà un progresso, আসুন আমরা অতীতের দিকে যাই, সেটাই হবে অগ্রগতি। এবং আজকের এটা বার্ধক্য না, এখন আমি মোটামুটি গান গাইতে পারি, খারাপ না। 68 বছর বয়সে যে গলাটা বেরোচ্ছে খুব খারাপ না, এটার জন্য পরিশ্রম করতে হয়। অর্থাৎ আমি পুরোনো দিনের লোক না, আমি এখনই আছি। এই ভেরদির উক্তিটা যে কতটা যথার্থ, আজ কিন্তু সারা পৃথিবীর গান বাজনা শুনে ভাবতে আমরা বাধ্য হচ্ছি। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন এই গানটাই তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, 1861 সালে লোকটা জন্মেছিল। যদি রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বইতে পড়া যায়, শিবনাথ সাথীর বোঝা যাবে কি ছিল। এমন দুর্গন্ধ বেরোতো রাস্তা দিয়ে, লোকে বড় বড় চাদর মুড়ি দিয়ে বেরোতো, হাতি মরে পচে থাকতো এজিসি বোস রোড এই নালাটায়, যেটা মারাঠা ডিচ ছিল, এখন তো এজিসি বোস রোড হয়ে গেছে। হাতি পচতো, এত গন্ধ বেরোতো। সেই সময়কার একটা লোক
তোমার আছে ডানা, সঞ্চয়টা করতে হবে। আমার আছে জল, তোমার বসে থাকা আমার চলাচল। প্রথম যে ইচ্ছেটা শ্রীকান্ত হয় সেটা কি বলতো, সবকটা গান আমার তৈরি ফিরিয়ে নি। এর যে মিত কথন, শুধু ভাষার না, সুরের ভাষার যে অর্থনীতি উনি বোঝেন। তাহলে এই লোকটি তাহলে কি, আমি তো বলবো ভয়ঙ্কর সমকালীন এনে। আমরা বরং একে ভেঙে প্রায় পারলে ঠমি কি করিতেছো এই জায়গায় নিয়ে গেছি। আমি ইনফ্যাক্ট এই কথাটা বলতে বলতে এই কিছুদিন আগে আমাদের কয়েকজন বন্ধুর মধ্যে, আমি যদি একটু সি মাইনারে যাই, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, এটাও ওই যে একটা ফল আছে না, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে আর পারবো তোমার চরণ ছুতে, দয়া। এই রেদা নিসা, এটা ওই সময় এরকম একটা ফ্রেজ ওনার কন্টেম্পোরারি সেই সময় কেউ কি খুব একটা ভেবেছেন? আমার মনে হয় না। মানে আমরা তো জানতে পারছি না। তেমনি ভাবে ধরো একটা এজ, আমরা একটা যুগকে যদি ধরি, দ্বিজেন্দ্রলাল রায় ঘোর রবীন্দ্র বিরোধী একজন মানুষ, কিন্তু তিনি যখন একটা সুর করছেন, আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, হে ভগবান, মানে ভাবাই যায় না। আমি পরাবো বলিয়ে তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি, আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাই কিছু বধুয়া। এই যে আইডিয়াটা কোত্থেকে পাচ্ছেন? এটা তো আমাদের ধ্রুপদের লক্ষণ না, এটা তো আমাদের খেয়ালে ছিল না। কোত্থেকে পেলো? এটা ঠিক টিপিক্যাল ফোক সং নয় না। তো এই যে মানুষগুলো কোত্থেকে পাচ্ছে? ছায়াবাজি করছেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, যে ছায়ারে করবো ধরবো বলে করেছিলেন পণ, আজ সে মেনে নিল আমার গানের বন্ধন। সারা পৃথিবীর সঙ্গীতকাররাই বোধহয় তাই করে যান। কিন্তু আমার যে কারণে আজকের এই সুযোগটা আমায় তোমরা দিলে, তাই বলতে বাধ্য হচ্ছি, একটু একঘেয়ে হয়তো শোনাচ্ছে, কিন্তু এটা আমার বার্ধক্যের লক্ষণ না, আমার অভিনিবেশের লক্ষণ, আমার অন্তর্দৃষ্টির লক্ষণ, আমার ইতিহাস বোধের লক্ষণ। একদমই। আমি এই কথাটাই শুনতে চাইছি, যে আধুনিকতা। এবারে আমার রবীন্দ্রনাথ সম্পর্কে কথা বলতে কমফোর্টেবল। হ্যাঁ, রবীন্দ্রনাথ চলো যাই, আমরা ঘুরে আসি, চলো, ওই অবধি থেমে যাই। কিন্তু আমরা কিন্তু ভুলে যাই যে ধরো, যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি, যাও। আমি কিছুই গাইতে পারছি না, আমি উদ্ধৃতি দিচ্ছি কাজী নজরুল ইসলাম। এই যে যাও তুমি ফিরে, একটা ভৈরবী রাগকে ভেঙে এই যে মিত কথন। আধুনিকতার একটা বড় লক্ষণ হলো অলংকার রিক্ততা, যেটা রবীন্দ্রনাথের গানে এবং শুধু গানে না, বাজনাতেও। যে আমাদের হাতে আজ অনেক বাজনা এসে গেছে, অনেক ভিএসটি অর্থাৎ ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টের আওয়াজ এসে আমরা ইচ্ছে করলে সব কিছু করতে পারি, কিন্তু কই আমরা তো পাচ্ছি না। ওই সিম্পলিসিটি দিয়ে কিছু করতে পারছি না, অর্থাৎ ওই এই যে সহজ কয়েকটা সুরের দুষ্ট ছেলেটা, এটাকে ধরিয়ে দিল। আমি বলছি না ওটাই আধুনিকতার একমাত্র লক্ষণ, আমি শুধু বলতে চাইছি এটা আধুনিকতার জন্মটা আমার বাবা বা ঠাকুরদা দেননি, অনেকদিন আগেই এসে গেছে। ধরা যাক আমরা যদি 50-এর তাকাই, 1950-51 সাল, ভারত সবে তথাকথিত অর্থে স্বাধীন হয়েছে। রাস্তাঘাট তখনকার ছবি দেখলাম যে এটা ছিল, এই বাবা এরকম ছিল নাকি? সেই সময়তে একটা অনুপম ঘটক, তিনি সুর করছেন, ধরো জাগারো সাথী গো স্বপ্ন সহেলি
কি গান বেঁধেছ, কি সুর সেধেছ, কহ ধীরে কহ ধীরে। ব্লুজ 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 একদম। হ্যাঁ, তার ধারে কাছে মানে এরকম একটা ব্লুজের সুর সাহেবরাও কিন্তু দিতে পেরেছেন কেন সন্দেহ। হ্যাঁ, কিন্তু দেখো এইটা নিয়ে কোনদিন আলোচনা হয়নি, না। কারণ আলোচনাটা হতে পারতো, কিন্তু 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষের মুহূর্ত থেকে যে যে ইউফোরিয়া শুরু হলো, আধুনিক বাংলা গানকে তখন থেকে হেয় করাটাও শুরু হলো। আকাশবাণী কলকাতায় আধুনিক বাংলা গান গাওয়ার সময় মানে প্রচারের সময় কমিয়ে দেওয়া হলো। তা এর ফলে হয়তো রবীন্দ্রনাথকে আমরা খুব ভালোভাবে পেলাম, কিন্তু রবীন্দ্রনাথ যার বুকে জন্মেছিলেন সেই আধুনিক বাংলা গান কিন্তু প্রায় হারিয়ে গেল। কিন্তু আমরাও আমরা কোনো আক্ষেপের জায়গা রাখবো না সুমনদা। আমরা এই পর্বের সময়সীমার একদম কাছে চলে এসেছি। আমরা একেবারে ঘুরে দাঁড়িয়েছি যাদের হাত ধরে, যাদের পথ দেখে বা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, সেরকম একজন মানুষ আমাদের সামনে এই মুহূর্তে বসে রয়েছেন। আমরা সুমনদার সঙ্গে, সুমনদাও তার নিজের দৃষ্টিভঙ্গির কথা বলছেন, তার নিজের সঙ্গীত দর্শনের কথা বলছেন, ভাবনা চিন্তার কথা বলছেন। সুমনদারই একটা গান শুনতে শুনতে মন না চাইলেও এই পর্বের আমাদের শেষ করতে হবে, কিন্তু আরেকটি পর্বে আমরা ফিরে আসব সুমনদাকে নিয়েই। থাকবে সুমনদার আরও অনেক কথা, আরও অনেক গানের সম্ভার। কিন্তু সুমনদা, কোনো একটা গান ভেবে বলুন, এক্ষুনি যা মন চাইছে আপনার, যাতে বাকি যেগুলো বলার হলো না সেগুলো বলা হয়। ডি মেজর। কার নিশে দুটো পায়রা আদর করলো, সকালটা সেই আদর হই ঝরলো ঝরলো। কার নিশে দুটো পায়রা আদর করলো, সকালটা সেই আদর হই ঝরলো ঝরলো। কার নিশে দুটো পায়রা আদর করলো, সকালটা সেই আদর হই ঝরলো। 7:30 সকাল দারুণ খুশি, ঠিক করে হেসে ফেললো পাড়ার পুষি। বাঘিনীর মতো বসেছে বেড়াল ছানা, কিছুতে চড়ুই হচ্ছে না তালকানা তালকানা। তার নিশে দুটো পায়রা আদর করলো, সকালটা সেই আদর হই ঝরলো।